তাহলে কি হতে হবে, সেল প্রলিফারেশন কেমন হচ্ছে, ইনক্রিজড এবং র্যাপিড সেল গ্রোথ। আমরা ওই ইসে চলে যাই, নিওপ্লাসিয়ার ডেফিনেশনে যদি চলে যাই, যে এক্সেসিভ গ্রোথ, অ্যাবনর্মাল গ্রোথ। তো যেই হোক না কেন, এক্সেসিভ হোক মানে অ্যাবনর্মাল হোক বা যাই হোক, গ্রোথটা কেমন, এক্সেসিভ। তাহলে এক্সেসিভ মানে কি, এক্সেস সেল গ্রোথ বা র্যাপিড সেল গ্রোথ থাকবে। আর র্যাপিড সেল গ্রোথ হতে হলে কি হবে, মাইটোসিসের মাধ্যমে ডিভাইডেশন হবে, মাইটোসিসটা এখানে কি থাকবে, আপনার বেশি থাকবে। 4 নম্বরে যদি চলে আসি, আমরা বলি হচ্ছে লস অফ পোলারিটি। পোলারিটি মানে কি, যে প্রত্যেকটা যে সেল, এই প্রত্যেকটা সেলের একটা বৈশিষ্ট্য আছে, যে নিউক্লিয়াস কোন পাশে থাকবে, ঠিক আছে, তার জাংশন গুলা কোন পাশে থাকবে, এটাকে এটা একটা পোল মেনটেন করে চলে। যে সাপোজ এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে ওদের বৈশিষ্ট্যই থাকবে যে নিউক্লিয়াসটা হয়তো সাউথ পোলে থাকবে, কারণ বৈশিষ্ট্য নিউক্লিয়াসটা নর্থ পোলে থাকবে, এরকম। তো যখন এই প্লিওমরফিজম হয়, অ্যানাপ্লেসিয়া হয়, ডিফারেন্সিয়েশন চেঞ্জ হচ্ছে, তো তার নর্মাল বৈশিষ্ট্য কথা, নিউক্লিয়াসটা এই পাশে থাকবে। তো এখন সবগুলা যে নিওপ্লাস্টিক সেলের নিউক্লিয়াসও যদি এই পাশে থাকে, তাহলে তো একই রকম থাকলো, ডিফারেন্সিয়েশন তার পেলাম না আমরা। এটা যখন চেঞ্জ হয়ে, কথার কথা, এটা আপনার চেঞ্জ হয়ে যখন উপরে চলে যাবে, তারপরে এই নিউক্লিয়াসটা আপনার হচ্ছে লাল ছিল, আমাদের এই নিউক্লিয়াসটা দেখা গেল যে এরকম পার্পল হয়ে যাবে, এবং সেই নিউক্লিয়াসটা উপরে এখানে উঠে যাবে। এখন দেখেন এই দুইটা সেলের সাথে এই দুইটা সেলের আর মিল আছে কোনো, নিউক্লিয়াসটা এটার একই রকম সাইজ হয়ে গেছে, যদি এই নিউক্লিয়াসটা সাপোজ আমি এরকম বড় করে দিলাম, ঠিক আছে, তাহলে কি হলো দেখেন, এখন আর কিন্তু কোনো মিল নাই। তো দিস ইজ ডিফারেন্সিয়েশন। এটার সাথে এটার মিল হচ্ছে, তার মানে ওয়েল ডিফারেন্সিয়েটেড। একদমই মিল নাই, পুরলি ডিফারেন্সিয়েটেড। মাঝামাঝি মিল আছে, সেটাকে আমরা বলছি মডারেটলি ডিফারেন্সিয়েটেড, ঠিক আছে। সো লস অফ পোলারিটি মানে কি, এই যে একটা পোল তারা মেনটেন করে চলবে, এই পোলটা আর থাকবে না। একজন কে এরকম আছে, কেউ দেখা কোনো সেল দেখা গেলো সে এইভাবে গ্রোথ করা শুরু করেছে আর কি, মানে সে এরা দাঁড়িয়ে আছে, তো এ দেখা গেলো এরকম শুয়ে পড়েছে আর কি। তো দিস ইজ কল্ড লস অফ পোলারিটি। আর এটা হচ্ছে আদার কিছু চেঞ্জেস আছে, সেটা কি কি দেখেন, ইনসাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই, এটা হচ্ছে ইসকেমিক নেক্রোসিস, ঠিক আছে। আপনাদের শীটে চলে আসেন, এই কথাগুলো এখানে যে ফিচার্স অফ অ্যানাপ্লাস্টিক সেল, 8টা বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিক আছে। 8টা বৈশিষ্ট্য এখান থেকে হেডলাইনটা মনে রাখবেন, আমরা 4টা-5টা এখানে আলোচনা করেছি। খেয়াল করে দেখেন এখানে কি আছে, প্লিওমরফিজম, সো আমরা এখানে আলোচনা করেছি। হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস মানে এই যে অ্যাবনর্মাল, এই যে এনলার্জ নিউক্লিয়াস ইরেগুলার ক্রোমাটিনের মধ্যে অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজিতে চলে আসছে এটা। আর যে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, যে বলেছি আমরা নিউক্লিয়াসটা অনেক বড় হয়ে যাবে, নর্মাল একটা রেশিও আছে সেলের সাথে 1:4, মানে নিউক্লিয়াস 1 গুণ, সেলটা হবে তার 4 গুণ আর কি, ঠিক আছে। 4 ভাগের 1 ভাগ নিউক্লিয়াস থাকবে সোজা কথায়। কিন্তু যখন আমরা নিওপ্লাস্টিক চেঞ্জ, অ্যানাপ্লাস্টিক চেঞ্জ বলি, তখন সেটা 1:1, মানে সাইটোপ্লাজম যতটুকু থাকবে নিউক্লিয়াসের সাইজও ততটুকু, নিউক্লিয়াস বড় হবে, সাইটোপ্লাজমের পরিমাণ আগের তুলনায় কমে যায়। এরপরে দেখানো যে অ্যাবনর্মাল মাইটোসিস থাকে, তারপরে লস অফ পোলারিটি, হ্যাঁ, নেক্রোসিস অ্যান্ড হেমোরেজ, এই কথাগুলো কিন্তু অলরেডি চলে আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে আমরা তো দেখলাম যে প্রশ্ন আসছে এখান থেকে, তো দিস ইজ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এরপরে যদি আমরা চলে যাই হাইপারপ্লেশিয়া ভার্সেস নিওপ্লেশিয়া, সো হাইপারপ্লাসিয়া এটাতেও আপনার সেল গ্রোথ হচ্ছে, নিওপ্লেশিয়া এটাতেও সেল গ্রোথ হচ্ছে। আপনাদের শীটে যদি আমরা বলি, আপনাদের শীটের দেখেন 8 নাম্বার পেজে এই হাইপারপ্লেশিয়া এবং নিওপ্লেশিয়ার মধ্যে পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা পড়বেন। বেসিক পার্থক্য কি, নিওপ্লাসিয়া হচ্ছে নিওপ্লাস্টিক চেঞ্জ, মানে এই যে অ্যানাপ্লাসিয়াটা এই জিনিসগুলো থাকবে, অ্যাবনর্মাল সেলুলার মরফোলজি হবে, যে লস অফ পোলারিটি, এই জিনিসগুলো থাকবে। হাইপারপ্লেশিয়াতে এটাও স্টিমুলেশন লাগবে, হাইপারপ্লেশিয়া ওখানে একটা স্টিমুলেশন লাগবে, কিন্তু এই স্টিমুলেশন সরাই নেওয়ার পরেও সে কি করে পারসিস্ট করে যাবে, কিন্তু ওই স্টিমুলেশন সরাই নিলে হাইপারপ্লেশিয়া থাকবে না, আবার নর্মাল স্টেজে চলে আসবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এর গ্রোথ অ্যাবনর্মাল, ওই যে লস অফ পোলারিটি এই জিনিসগুলো থাকবে, ওর গ্রোথ হচ্ছে নর্মাল প্যাটার্নে, যেরকম গ্রোথ হচ্ছিল সেটাই, শুধুমাত্র একটু বেশি বেশি সেল গ্রোথ হবে। আগে হয়তো 2টা সেল ছিল, এখন সেখানে 4টা সেল থাকবে আর 10টা সেল থাকবে, বাট প্যাটার্ন ঠিক থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক জিনিস। এরপরের যে কথাটা আপনাদের শীটে চলে আসেন, অ্যানাপ্লেশিয়া তো আমরা পড়লাম, তার পরের পেজে ডিসপ্লাসিয়া অ্যান্ড কার্সিনোমা ইন সিটু। এতক্ষণ আমরা পড়লাম ডিফারেন্সিয়েশন, অ্যানাপ্লেশিয়া, আর এখন আমরা পড়বো হচ্ছে ডিসপ্লেশিয়া। সো দুইটার মধ্যে ডিফারেন্স কি আমরা দেখবো। 1 নম্বরে খেয়াল করে দেখেন যে প্রথম যে ডেফিনেশনটা আমরা বলেছি, যে ডিসপ্লেশিয়া ইজ এ টার্ম দ্যাট লিটারালি মিনস ডিজঅর্ডার গ্রোথ। গ্রোথটা কেমন, ডিজঅর্ডার গ্রোথ। তো এখন খেয়াল করে দেখেন যে এখানে অর্ডার ঠিক থাকবে না, তো গ্রোথ কিন্তু হচ্ছে, মানে সেলের আপনার হচ্ছে কি, সেল ডিভিশন হচ্ছে, এই যে মাইটোসিস ডিভিশন হচ্ছে, সো কিন্তু তার অর্ডারটা ফলো করছে না, নর্মালি যে প্যাটার্নে গ্রোথ হওয়া দরকার করছে না। তাহলে মাইটোসিসটা কি নর্মালি হচ্ছে, মাইটোসিস নর্মাল হলে তো নর্মাল গ্রোথ হতো, কারণ মাইটোসিস ডিভিশনটাই তো ইকুয়েশনাল ডিভিশন। তাহলে মাইটোসিস কিন্তু হচ্ছে না, কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ, তার মানে ওই যে অ্যাবনর্মাল মাইটোসিস হচ্ছে। অ্যাবনর্মাল মাইটোসিস কার বৈশিষ্ট্য আপনাদের শীটে দেখেন, একটু আগে আমরা পড়লাম, মাইটোসিস কার বৈশিষ্ট্য,
অ্যাবনর্মাল মাইটোসিস, সেটা হচ্ছে কার বৈশিষ্ট্য? অ্যানাপ্লেশিয়ার বৈশিষ্ট্য। তাহলে দেখেন অ্যানাপ্লেশিয়া ডিসপ্লাসিয়া কিন্তু কোইনসাইড করছে। ডিজঅর্ডার গ্রোথ, গ্রোথ যদি নর্মাল প্যাটার্নেই হয় তাহলে এদের সেল সাইজ শেপ সবই তো ঠিকঠাক মতো থাকবে, তাই না? কিন্তু এখানে কিন্তু ঠিকঠাক মতো নাই, ঠিক আছে? এই জন্য এটাকে বলছি আমরা ডিজঅর্ডার গ্রোথ। তার মানে অ্যানাপ্লেশিয়া এবং ডিসপ্লাসিয়া অল আর সেম বৈশিষ্ট্যগুলো। তো কিভাবে আমরা এটাকে আলাদা করব খেয়াল করে দেখেন যে সাপোজ এইগুলা কিছু নর্মাল সেল, আমাদের এই পাশে দেখা গেল আমরা আরেক টাইপের সেল নিই, এটা একটা সেল নিলাম আমরা, এই পাশে আরেক টাইপের সেল নিব আমরা। দেখেন 3 টাইপের সেল, দিস ইজ এ নর্মাল সেল। এটা যখন এই সেলের সাথে এই সেলের কতটুকু মিল, মানে এর সাথে এর আমি জাস্ট তুলনা করব কতটুকু মিল থাকছে, দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন যখন কমতে কমতে থাকবে তখন একবারে যখন থাকবে না আর মিল আর থাকবে না, তখন সেটাকে আমরা বলবো যে অ্যানাপ্লাসিয়া। তার মানে যখন শুধু এইটার সাথে এইটার তুলনা করব, কম্প্যারিজন করব, কি কম্প্যারিজন করব আমরা? কম্প্যারিজন করব হচ্ছে আমাদের সেলুলার বৈশিষ্ট্য, সেলটার মরফোলজি কি, সেলটার ফাংশন কি, এই জিনিসগুলো যখন আমরা তুলনা করব, দিস ইজ কল্ড কি? ডিফারেন্সিয়েশন। দিস ইজ কল্ড অ্যানাপ্লাসিয়া। যত কমতে থাকবে একটা সময় কি অ্যানাপ্লাসিয়া। কিন্তু ডিসপ্লাসিয়া আমরা কি বলবো? এটার সাথে এটার ওই ফাংশন টাংশন কি কি আছে না আছে সেটার আমরা চিন্তা করব না। আমাদের চিন্তা করতে হবে যে এই গ্রোথটা এটার মতন নর্মাল প্যাটার্নে হচ্ছে কিনা। যে এখানে যদি আমাদের আরো সেল আসতো তাহলে দেখা গেল এটার সাথে সাথে মিলে মিলে এইভাবে নর্মাল প্যাটার্নে গ্রোথ হতো। সবগুলো এরকমই দেখেন একটা পোল মেইনটেইন করে কিন্তু হতো। এটা এরকম নর্মাল প্যাটার্নে হচ্ছে নাকি এর মন চাইলো এদিকে চলে গেল, এর মন চাইলো সে এদিকে উঠে গেল, এখানকার সেলটা দেখো এখানে না থেকে সে এখানে চলে আসলো, এরকম কোনো ডিজঅর্ডারলি হ্যাফাজার্ডলি তার যার যেখানে মনে চাচ্ছে সে সেখানেই চলে যাচ্ছে, দিস ইজ কল্ড ডিসপ্লাসিয়া। সো আমার মনে চাইলে এখানে দেখ কথার কথা 5 জন আছে, 5 জনের আমাদের কাজ ছিল নর্মালি হচ্ছে প্রত্যেকের পিছে পিছে একজন করে দাঁড়িয়ে 10 জন মানুষ হবে, প্রত্যেকের পিছনে একজন করে দিলে 5 জনের পিছনে আরো 5 জন, দিস ইজ 10টা। সেটাকে আমরা বলছি হচ্ছে নর্মাল প্যাটার্ন অফ সেল গ্রোথ, ঠিক আছে? এই এবার যে 5 জন পিছনে দাঁড়ালো তার সাথে আমার মিল কতটুকু, এই মিলটা আমরা নিচ্ছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অ্যানাপ্লাসিয়া। আর যখন এই 5 জনকে একদম পিছনে পিছনে দাঁড়ালো নাকি বিভিন্ন বিপরীত দিকে দাঁড়াচ্ছে তখন আমরা বলছি হচ্ছে ডিসপ্লাসিয়া। তো অ্যানাপ্লাসিয়া ডিসপ্লাসিয়ার মধ্যে বেসিক পার্থক্য কিছুই না। এখানে যে সেলুলার, কারণ কি দুইটাই তো অ্যাবনর্মাল জিনিস, ডিসপ্লাসিয়া অ্যাবনর্মাল জিনিস, অ্যানাপ্লাসিয়া অ্যাবনর্মাল জিনিস, সবকিছুই সেম থাকবে। একটাতে আমরা দেখবো শুধুমাত্র আগের সেলের সাথে এই সেলের চেহারা ঠিকঠাক আছে কিনা, আর আরেকটাতে দেখবো আগেরটা যে প্যাটার্নে যে লেভেলে যে ডিরেকশনে গ্রোথ হচ্ছিল এটা সেই ডিরেকশনে গ্রোথ হচ্ছে কিনা নাকি উল্টাপাল্টা দিকে গ্রোথ হচ্ছে, দিস ইজ কল্ড উল্টাপাল্টা দিকে গ্রোথ, ডিজঅর্ডারলি গ্রোথ, হ্যাফাজার্ডলি গ্রোথ, সেটা আমরা বলছি হচ্ছে ডিসপ্লে। মানে গ্রোথ প্যাটার্নটা কেমন সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া, আর সেল প্যাটার্নটা কেমন সেটা হচ্ছে আমাদের অ্যানাপ্লাসিয়া। অলমোস্ট বাকি বৈশিষ্ট্যগুলো সব সেম। খেয়াল করে দেখেন আপনাদের শীটেও এখানে আছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিসপ্লাস্টিক সেল, এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিসপ্লাস্টিক সেল, খেয়াল করে দেখেন প্লিওমরফিজম আমরা ওখানে পড়ে আসছি, আর যে হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস বা নিউক্লিয়ার যে অ্যাবনর্মালিটি ছিল সেটা, তারপরে দেখেন যে হাই নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজমিক, যেটা আমরা বললাম যে নর্মালি থাকে 1:4 অথবা 1:6, এটা এখানে এসে কতটুকু হয়ে যায় 1:1 হয়ে যায়, ঠিক আছে? এরপরে দেখেন অ্যাবান্ডেন্ট মাইটোটিক ফিগার বা অ্যাবনর্মাল বিজায়ার মাইটোটিক ফিগার, এই কথাগুলো দেখেন আমরা এটা কোথায় পড়েছি? অ্যানাপ্লাসিয়ার ফিচারেও পড়েছি, আমরা ডিসপ্লাসিয়ার ফিচারেও পড়ছি, সেম জিনিস, দুইটাই সেম। দুইটাতে আলাদা কি? আলাদা হচ্ছে একটাতে একটা জিনিস মেজার করছি আমরা, একটাতে আমরা সেলের প্যাটার্ন কেমন সেটা নর্মাল সেলের সাথে অ্যাবনর্মাল এই মানে নিওপ্লাস্টিক সেলের প্যাটার্ন কেমন, চেহারা কেমন, ফাংশন কেমন, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া বা অ্যানাপ্লাসিয়া, সরি ডিফারেন্সিয়েশন বা অ্যানাপ্লাসিয়ার দিকে। আর যখন গ্রোথটা নর্মাল সেলের মতনই গ্রোথ হচ্ছে নাকি হ্যাপাজার্টলি এদিক ওদিক বিভিন্ন দিকে গ্রোথ হচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া। ওকে, তাহলে এই হচ্ছে অ্যানাপ্লাসিয়া ডিসপ্লাসিয়া। আপনাদের শীটে চলে যান, শীটে দেখেন সাইট অফ দ্য ডিসপ্লাসিয়া কতগুলো কথা এখানে বলা আছে, জায়গার নামগুলা, ঠিক আছে? জাস্ট জায়গার নামটা মনে রাখবেন, সার্ভিক্স, রেসপিরেটরি ট্র্যাক্ট, ক্যান্সার ফোকায়ে হচ্ছে, স্কিনে হচ্ছে, হ্যাঁ, ওরাল মিউকোসাতে হচ্ছে, গল ব্লাডারে হচ্ছে, ল্যারিংসে হচ্ছে, হ্যাঁ, ইউরিনারি ব্লাডারে হচ্ছে। তাহলে এই জাস্ট নামগুলো একটু মনে রাখতে হবে যে সাইট অফ দ্য ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়ার যে ফিচার আমরা বললাম এটাও কিন্তু ইনফিনিটি স্টার, তার মানে অ্যানাপ্লাসিয়ার ফিচার ডিসপ্লাসিয়ার ফিচার সবই একই, দুইটাই হচ্ছে ইনফিনিটি স্টার। আর এই যে ডিসপ্লাসিয়া, সাইট অফ দ্য ডিসপ্লাসিয়া, এই জিনিসগুলো একটু এটা একটু ট্রিপল স্টার দিয়ে রাখেন, এটা একটু দেখবেন আর কি। ওকে, এরপরে একটু চলে যান এক্সাম্পলস অফ দ্য, পরের পেজে এক্সাম্পলস অফ দ্য ডিসপ্লাসিয়া বা অনেক কথাবার্তা আপনাদের শীটে বলা আছে, দরকার নেই। গ্রেডিং অফ দ্য ডিসপ্লাসিয়া, আপনাদের শীটে আসেন দেখেন গ্রেডিং অফ দ্য ডিসপ্লাসিয়া, খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার টপিক, যে গ্রেডিং আমরা
ডিসপ্লাসিয়ার গ্রেডিংটা কি বলবো, দেখেন তিনটা, একটা হচ্ছে মাইল্ড, দেন মডারেট, দেন হচ্ছে সিভিয়ার। তো খেয়াল করে দেখেন যে এটা ফুল থিকনেস অফ দ্য আমাদের এপিথেলিয়াম, তাই না? এটা হচ্ছে বেজমেন্ট মেমব্রেন। তাহলে বেজমেন্ট বেজাল অন থার্ডে যখন হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে মাইল্ড ডিসপ্লাসিয়া, যখন বেজাল টু থার্ডে হচ্ছে তখন সেটাকে আমরা বলছি মডারেট ডিসপ্লাসিয়া, যখন এই ফুল থিকনেসটাকে কভার করে ফেলছে তখন আমরা বলছি সিভিয়ার ডিসপ্লাসিয়া। কতটুকু ইনভলভ করছে, বেজমেন্ট মেমব্রেন থেকে লোয়ার ওয়ান থার্ডে করলে আমরা মাইল্ড বলছি, আমরা যদি টু থার্ড করি সেটাকে আমরা বলছি মডারেট, আর যদি ফুল থিকনেস করে ফেলে সেটাকে আমরা বলছি হচ্ছে সিভিয়ার ডিসপ্লাসিয়া। এখন খেয়াল করে দেখেন এখানে আমাদের এই ছবিতে এই যে একটা ব্যাক স্পেস বাটন আছে, তার মানে মাইল্ড মডারেট ডিসপ্লাসিয়া বা ডিসপ্লাসিয়া অনেক ক্ষেত্রে কি করে সেটা আপনার হচ্ছে রিভার্স টু নর্মাল স্ট্র্যাটেজি, নর্মাল সেল, নর্মাল গ্রোথ। কারণ ডিসপ্লাসিয়া অনেক সময় এর স্টিমুলেশন সরিয়ে ফেললে সেটা আবার নর্মাল গ্রোথে, নর্মাল প্যাটার্নে চলে আসতে পারে। ডিস্ট্রিবিউশন মানে সিভিয়ার ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে গেলে নর্মালি এটা আসে না, মাইল্ড মডারেট ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে এটা আবার ফিরে আসতে পারে। তো ডিসপ্লাসিয়ার একটা বৈশিষ্ট্য কিন্তু এটা যে ডিসপ্লাসিয়া ইজ রিভার্সিবল। ডিসপ্লাসিয়া কি? ডিসপ্লাসিয়া এই যে রিভার্সিবল থিং, খুবই সুন্দর মনে রাখতে হবে। ডিসপ্লাসিয়া অবশ্যই রিভার্সিবল, জাস্ট এটাই মনে রাখবেন যে ডিসপ্লাসিয়া আবার ব্যাক করে আসতে পারে। এরপরে দেখেন মাইক্রোস্কোপিক কিছু এক্সামিনেশন আছে, ঠিক আছে, যে তিনটা জিনিস আমাদের মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া কোনটার কি একটু খেয়াল করে দেখেন যে কতগুলো ক্রাইটেরিয়া। যেমন রিভার্সিবিলিটি, যেটা নিয়ে কথা বলছিলাম, মেটাপ্লাসিয়া অ্যাডাপ্টেশনে পড়বেন আপনারা, রিভার্সিবল। ডিসপ্লাসিয়া পার্শিয়ালি রিভার্সিবল, ওই যে বললাম যে মডারেট পর্যন্ত সে ব্যাক করতে পারে। অ্যানাপ্লেসিয়া, অ্যানাপ্লেসিয়া মানে একদমই ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, আর কোনো মানে চেহারার কোনো মিলই নাই, ওর একদম পচে গেছে এটা, দিস ইজ ইরিভার্সিবল। তারপর প্লিওমরফিজম, সেলের যে চেঞ্জটা, সাইড শেপের যে চেঞ্জটা মেটাপ্লাসিয়াতে অ্যাবসেন্ট, একই রকমের সেল থাকে, সরি এই যে সেল সাইজটাই সবকিছু একই রকম থাকে, কিন্তু সেলের প্যাটার্নটা, এটা এপিথেলিয়াল ছিল এটা কলামনার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন লো গ্রেড, হ্যাঁ, ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে প্লিওমরফিজম এটা লো গ্রেড হয়, অ্যানাপ্লেসিয়ার ক্ষেত্রে এটা হাই গ্রেড হচ্ছে। নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও এখানে নর্মাল থাকে, ডিসপ্লাসিয়াতে ইনক্রিজড হচ্ছে, এখানেও আপনার ইনক্রিজড হয়ে যাচ্ছে 1:1। হাইপারক্রোমাসিয়া এখানে নর্মালি থাকে, অ্যাবসেন্ট থাকে আর কি, হাইপারক্রোমাসিয়া এটা স্লাইটলি প্রেজেন্ট, এখানে হাই গ্রেড থাকে। সেল পোলারিটি এখানে নর্মাল, ডিসপ্লাসিয়াতে ওই যে লস্ট হয়ে যাচ্ছে, অ্যানাপ্লেসিয়াতে, কারণ অ্যানাপ্লেসিয়া ডিসপ্লাসিয়া তো সেম জিনিস, হ্যাঁ। এরপরে হচ্ছে মাইটোসিস, মিনিমালি অর মানে মাইটোসিস বলতে হচ্ছে অ্যাবনর্মাল মাইটোসিস, যেটা আর কি মাইল্ডলি ইনক্রিজড, এখানে হচ্ছে ইনক্রিজড, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে আর কি, আপনাদের শিটে না এটা ছবি তুলে নিতে পারেন। এরপরে প্যাথোলজিক্যাল চেঞ্জেস ইন দ্য ডিসপ্লাসিয়া, ডিসপ্লাসিয়াতে কি কি প্যাথোলজিক চেঞ্জ হতে পারে দেখেন। এক নম্বরে আমরা দেখলাম যে সেলুলার কিছু চেঞ্জ হচ্ছে, যে সেলের সাইজ এবং শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এক নম্বর কথা কি কি হচ্ছে, সেলের সাইজ এবং শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। সাইজ চেঞ্জ হওয়ার একটা নাম আছে, শেপ চেঞ্জ হওয়ার আরেকটা নাম আছে। প্লিওমরফিজম বলেছি না আমরা, প্লিওমরফিজম ইজ দ্য চেঞ্জেস ইন সেলুলার সাইজ অ্যান্ড শেপ। তাহলে সাইজ চেঞ্জ হচ্ছে, শেপও চেঞ্জ হচ্ছে। সাইজ যখন চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যানিসোসাইটোসিস, আর যখন শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি পৈকিলোসাইটোসিস। তাহলে এই দুইটা মিলে আমরা বলছি হচ্ছে কি প্লিওমরফিজম। তাহলে প্লিওমরফিজম ইকুয়াল টু দুইটা জিনিস, প্লিওমরফিজম ইকুয়াল টু কি আপনার অ্যানিসো আর হচ্ছে পৈকিলোসাইটোসিস, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন নিউক্লিয়াসের কিছু চেঞ্জ হয়েছিল। নিউক্লিয়াস কি ছিল, সাইটোপ্লাজমিক নিউক্লিয়ার রেশিও চেঞ্জ হয়েছিল, নিউক্লিয়াস বড় হয়ে গিয়েছিল। হাইপার ক্রোমাটিজম, এক্সেসিভ পিগমেন্টেশন ইন দ্য সেলুলার নিউক্লিয়ার, নিউক্লিয়ার সাইজটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাইটোপ্লাজমিক রেশিওটা 1:1 হয়ে যাচ্ছে। আরেকটা কি মাইটোটিক ফিগারস, অ্যাবনর্মাল মানে মাইটোটিক ফিগার, বিজে আর মাইটোটিক ফিগার। তাহলে এই চারটা আপনাদের শিটে আছে, এটা দেখেন 14 নম্বর পেজের নিচের দিকে, যে মেজর প্যাথোলজিক্যাল চেঞ্জেস ফাউন্ড মাইক্রোস্কোপিক্যালি ইন ডিসপ্লাসিয়া, এই চারটা মাইটোটিক ফিগারস, অ্যানিসোসাইটোসিস, পৈকিলোসাইটোসিস, ক্রোমাটিজম। এরপরে দেখেন যে ডিসপ্লাসিয়া নোটের কথা বলা আছে। প্রথম লাইনটা দেখেন যে ডিসপ্লাসিয়া ইজ নট এনকাউন্টার্ড ইন দ্য কানেকটিভ টিস্যু বাট ইন এপিথেলিয়াম, মানে ডিসপ্লাসিয়া সবসময় কোথায় থাকবে, এটা এপিথেলিয়ামেই থাকবে, কানেকটিভ টিস্যুতে ডিসপ্লাসিয়া কখনো পাওয়া যাবে না, ওকে, ঠিক আছে। সো মোটামুটি এই কথাগুলো আমাদের এই ডিসপ্লাসিয়া নিয়ে থাকলো। এটাও কিন্তু ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লেসিয়া এগুলো খুবই খুব ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার টপিক, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এরপরে আমরা সামনের দিকে আগাই। এই যে ডিসপ্লাসিয়া যেটা বলছে অলমোস্ট এনকাউন্টার ইন দ্য এপিথেলিয়াম নট ইন কানেকটিভ টিস্যু, ওকে। এরপরে হচ্ছে কার্সিনোমা ইন সিটু। এখন দেখেন ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে আমরা বললাম কয়েকটা জিনিস আমাদেরকে এখানে পড়তে হয়, জানতে হয়। কার্সিনোমা ইন সিটু, আচ্ছা ওদিকে আমরা চলে যাচ্ছি, কয়েকটা জিনিস আর কি দেখি। কার্সিনোমা ইন সিটু, এখন দেখেন
এই যে ডিসপ্লাসিয়া হলো, ডিসপ্লাসিয়াটা কোথায় থাকলো? এপিথেলিয়ামে থাকলো। তাহলে এপিথেলিয়ামের বৈশিষ্ট্য কি? একটা বেজমেন্ট মেমব্রেন থাকবে, এর উপরে আমাদের এখানে বেজমেন্ট মেমব্রেনের উপরে কিছু সেল থাকবে, সেলগুলো একে অপরে বিভিন্ন জাংশনাল এপিথেলিয়াম দিয়ে যুক্ত থাকবে। বেজমেন্ট মেমব্রেনের সাথে এক ধরনের এপিথেলিয়াম থাকবে, সেল টু সেল এক ধরনের জাংশনাল এপিথেলিয়াম থাকবে, যুক্ত থাকবে আর কি, ঠিক আছে? সো এরকম। তো এখন এরকম এপিথেলিয়ামের এটা হচ্ছে মনে করেন সারফেস, এখানে এরকম করে এতগুলা সেল আছে, শুধু আমি এই লেভেলটা আঁকালাম যে এতগুলা সেল, প্রত্যেকটার সাথে এই সেলগুলো আছে। যদি বেজালি 1/3 হচ্ছে তখন আমরা বলছি মাইল্ড, ঠিক আছে? 2/3 হলে সেটাকে আমরা বলছি হচ্ছে মডারেট, ফুল থিকনেস যখন হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে সিভিয়ার। তো যখন এই গ্রোথটা আপনার একদম ফুল থিকনেস কভার করে নিচ্ছে, ফুল থিকনেস ডিসপ্লাস্টিক গ্রোথ হচ্ছে, মানে পুরো এপিথেলিয়ামটাই ডিসপ্লাস্টিক গ্রোথ, ঠিক আছে? তখন আমরা সেটাকে কার্সিনোমা। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বেজমেন্ট মেমব্রেনটা ক্যান্সারের সাথে পার্থক্য কি? ডিসপ্লাসিয়া তো ডিসপ্লাস্টিক চেঞ্জ মানে ম্যানাপ্লাস্টিক চেঞ্জ, এগুলো তো ক্যান্সারের মূল বিষয়। তো পুরো জায়গাটাতেই আমাদের ডিসপ্লাসিয়া, প্লিওমরফিজম হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে, কি বলে এটার নাম, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও অল্টার হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল মাইটোসিস, সব তো চলে যাচ্ছে। ফুল থিকনেস মানে তো পুরোপুরি নষ্ট এখানে। তাহলে ক্যান্সারের সাথে ডিফারেন্স কোনটা? এখানে হচ্ছে এই যে বেজমেন্ট মেমব্রেন আমরা বলেছি, এই বেজমেন্ট মেমব্রেনটা ইনট্যাক্ট থাকবে, বেজমেন্ট মেমব্রেনটা নষ্ট হবে না, ঠিক আছে? যা হবে বেজমেন্ট মেমব্রেনের উপরে থাকবে, কানেকটিভ টিস্যুতে ইনভলভ হবে না কোনো। দিস ইজ কল্ড কার্সিনোমা ইন সিটু। ইন সিটু মানে কি? ভিতরে থাকা। কার ভিতরে থাকা? ডিসপ্লাসিয়ার গ্রোথটা কার সাথে, কোথায় হচ্ছে? একটু আগে আমরা এই লাইনটা পড়লাম না যে ডিসপ্লাসিয়া এনকাউন্টার্ড ইন দ্য এপিথেলিয়াম। সো ডিসপ্লাস্টিক চেঞ্জ যতটুকু যা হচ্ছে সেটা যখন আমাদের এপিথেলিয়ামের মধ্যেই থেকে যাচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কার্সিনোমা ইন সিটু। ইন সিটু ক্যান্সার, যে ক্যান্সারাস চেঞ্জ যা প্রয়োজন ছিল সবই হয়ে গেছে, শুধুমাত্র সে কোথায় আছে? সে ওই এপিথেলিয়ামের মধ্যেই আছে, ভেদ করে নিচে এখনো যেতে পারেনি। সো দিস ইজ কল্ড কি? দিস ইজ কল্ড কার্সিনোমা ইন সিটু। এরপরে কথা হচ্ছে, তাহলে আরেকটা জিনিস আমরা এখান থেকে একবারে বলে যাই যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে আমার কি এই বেজমেন্ট মেমব্রেন রাপচার হয়ে গেছে। বেজমেন্ট মেমব্রেন রাপচার হয়ে এই এখান থেকে ক্যান্সারাস সেলগুলা বেজমেন্ট মেমব্রেন ফুটা করলো, ফুটা করে নিচে তো কানেকটিভ টিস্যু, উপরে এটা এপিথেলিয়াম, উপরে এটা এপিথেলিয়াম, এপিথেলিয়ামের নিচে কি থাকে? কানেকটিভ টিস্যু, ঠিক আছে? সো এখান থেকে এই ক্যান্সার যে সেলটা, এই ক্যান্সার সেলটা এখান থেকে এই বেজমেন্ট মেমব্রেনটাকে রাপচার করে ফেললো, রাপচার করে নিচে এখানে চলে আসলো, কানেকটিভ টিস্যুতে চলে আসলো। তাহলে খেয়াল করে দেখেন, একটা পেলাম আমরা যে কি ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়ে গেছে পুরা থিকনেসে, বেজমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট, সেটাকে আমরা বলছি কার্সিনোমা ইন সিটু। আরেকটা আমরা পাচ্ছি যে ডিসপ্লাস্টিক চেঞ্জ পুরোটাতে হয়েছে, এই আমাদের যে বেজমেন্ট মেমব্রেন এটাকে রাপচার করে নিচের জাস্ট বিনিথ, এটার নিচেই যে কানেকটিভ টিস্যু ছিল সেই কানেকটিভ টিস্যুতে সেলটা চলে আসছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্সির একটা বৈশিষ্ট্য তো হচ্ছে যে এই ডিসপ্লাস্টিক চেঞ্জ হবে, ইনভেশন মানে কি এখান থেকে সেলটা কানেকটিভ টিস্যুতে আসবে, ডিস্টেন্টলি মেটাস্টেসিস মানে অন্য আরেকটা জায়গাতে চলে যাবে। দিস ইজ কল্ড ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি বৈশিষ্ট্যের মধ্যে দেখেন যে বেজমেন্ট মেমব্রেনটা মানে এখানে ডিসপ্লাস্টিক গ্রোথ হয়েছে, বেজমেন্ট মেমব্রেন রাপচার করে কানেকটিভ, যা তার নিচেই জাস্ট বিনিথ যে কানেকটিভ টিস্যু ছিল সেখানে চলে আসছে। মানে তিনটা ইসের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে দুইটা সে ফুলফিল করে ফেলেছে ম্যালিগন্যান্সি। এই জন্য এটাকে বলা হয় লোকালি ম্যালিগন্যান্ট, মানে এ তো ডিস্টেন্টলি কোনো জায়গায় যায় নাই, সো এই জন্য এটাকে বলা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট, যে সে তার ম্যালিগন্যান্সির চেঞ্জ যা যা দরকার ছিল সবই হয়েছে এবং সে ইনভেশন করে সে কোথায় চলে আসছে, মানে কি যে ডিসপ্লাস্টিক চেঞ্জ হবে তার সাথে ইনভেশন থাকবে। তার মানে শুধু ডিসপ্লাস্টিক ফুল থিকনেস ডিসপ্লাস্টিক চেঞ্জ, আমরা যদি এভাবে আরেকটু সহজে লিখে ফেলি, ডিসপ্লাস্টিক চেঞ্জ ফুল থিকনেস, ফুল থিকনেস ডিসপ্লাস্টিক চেঞ্জ ইকুয়াল টু কার্সিনোমা ইন সিটু, সিআইএস আমরা ছোট করে লিখলাম। ফুল থিকনেস ডিসপ্লাস্টিক চেঞ্জ প্লাস ইনভেশন, মানে জাস্ট বেজমেন্ট মেমব্রেনটাকে রাপচার করে ভিতরে ঢুকছে, দিস ইজ কল্ড ইনভেশন। এটাকে আমরা বলছি লোকালি ম্যালিগন্যান্ট ক্যান্সার, ঠিক আছে? এরপরে আমাদের তিনটাই ফুল থিকনেস ডিসপ্লাস্টিক চেঞ্জ প্লাস ইনভেশন প্লাস যদি আমরা বলি মেটাস্ট্যাসিস, মানে ডিস্টেন্টলি চলে যায় মেটাস্ট্যাসিস, তাহলে সেটাকে আমরা বলছি ম্যালিগন্যান্ট ক্যান্সার, ঠিক আছে? খেয়াল করে দেখেন তাহলে তিনটা আমরা ডেফিনেশন আলাদা আলাদা ডিফারেন্স আমরা পেলাম কিনা, যে ডিসপ্লাস্টিক চেঞ্জটা এপিথেলিয়ামে ফুল থিকনেস হয়ে গেছে, কার্সিনোমা ইন সিটু, বেজমেন্ট মেমব্রেন তখন ইনট্যাক্ট। এরপরে স্টেজ কি, যে ফুল থিকনেস ডিসপ্লাস্টিক চেঞ্জ, বেজমেন্ট মেমব্রেন রাপচার করে ক্যান্সার সেলটা জাস্ট তার বিনিথ যে মানে নিচেই একদম নিচেই যে কানেকটিভ টিস্যু আছে সেখানে চলে আসলো, মানে ইনভেশন হলো, সেটাকে আমরা বলছি লোকালি ম্যালিগন্যান্ট টিস্যু। তার মানে এখানে ইনভেশন হবে বা ডিস্ট্যান্ট কোনো মেটাস্ট্যাসিস থাকবে না। 3 নম্বর পয়েন্ট কি বললাম, যে ফুল থিকনেস ডিসপ্লাস্টিক চেঞ্জ থাকবে, ভিতরে ঢুকবে, মানে ইনভেশন হবে, এখান থেকে আবার ডিস্ট্যান্টলি কোনো একটা জায়গা থেকে আবার ডিপোজিশন হবে, সেটা হচ্ছে
ম্যালিগন্যান্সি। তার ম্যালিগন্যান্সিতে কি থাকবে? আমাদের ডিসপ্লাসিয়া থাকবে, ইনভেশন থাকবে, মেটাস্টেসিস থাকবে। লোকালি ম্যালিগন্যান্ট ক্যান্সারে কি থাকবে? আমাদের ডিসপ্লাস্টিক চেঞ্জ থাকবে, ইনভেশন থাকবে। কার্সিনোমা ইন সিতুতে শুধু ফুল থিকনেস ডিসপ্লাস্টিক চেঞ্জ থাকবে। ক্লিয়ার? এ পর্যন্ত একটু লিখে নেবেন, নোট করে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে আর কি। ওকে, এখানে জাস্ট এই কয়েকটা এই যে হাইপারট্রফি জিনিসটা কি, যে সেল যা ছিল সেলের একই সংখ্যা থাকবে, সেলের সাইজটা বড় হবে। হাইপারপ্লেশিয়া, সেলের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। ডিসপ্লাসিয়া, সেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দেখেন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার কোনো অর্ডার ফলো করছে না। আর নিওপ্লাসিয়া কি, যে একদম এই যে সেলের চেহারাগুলো আপনার কি হয়ে যাচ্ছে, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। ওকে, এখানে আরো কিছু, যে নর্মাল সেল এইটা হাইপারপ্লেশিয়া, বেশি গ্রোথ হচ্ছে, সেলের সংখ্যা বেড়ে গেছে। ডিসপ্লাসিয়াতে দেখেন যে ডিসপ্লাসিয়া সেলের সাইজ গুলো এখানে কেমন উল্টাপাল্টা হয়ে গেছে, নিউক্লিয়াস গুলো কত বড় বড়। ক্যান্সারে খেয়াল করে দেখেন, এই যে এখানে এই যে দেখেন এই যে বেজমেন্ট মেমব্রেনটা এখানে ছিল ইনট্যাক আছে, এখানে এসে বেজমেন্টটা রাপচার হয়ে গেছে, এখানে রাপচার হয়ে যে সেলগুলা কানেকটিভ টিস্যুতে চলে গেছে। দিস ইজ কল্ড ক্যান্সার বা ম্যালিগন্যান্সি আর কি। ওকে, এরপরে আমরা যদি চলে যাই, এরপরে হচ্ছে আমাদের একই জিনিস আমরা দেখাচ্ছি, যেখানে মিউটেশন হলো, এই যে গ্রোথ হচ্ছে মানে হাইপারপ্লেশিয়া, এরপরে উল্টাপাল্টা ডিজঅর্ডার গ্রোথ হচ্ছে মানে ডিসপ্লাসিয়া, এরপরে ইনসিটু ক্যান্সার মানে কি, দেখেন বেজমেন্ট মেমব্রেনটাকে এখানে রাপচার করে নাই। ইনভেসিভ ক্যান্সার কি, যে বেজমেন্ট মেমব্রেনটাকে রাপচার করে শুধুমাত্র কোথায় আসছে এখন পর্যন্ত, সে আসছে হচ্ছে আমাদের জাস্ট এই যে যেখানে গ্রোথ হয়েছে তার নিচেই আসছে আর কি। ঠিক আছে, আর যখন আমরা এটা বলবো মানে ইনভেসিভ ক্যান্সার, এরপরে মেটাস্টেটিক ক্যান্সার মানে কি, এই যে ব্লাড স্ট্রিম দিয়ে অন্য কোথাও চলে যাবে যখন, সেটাকে আমরা বলবো মেটাস্টেটিক ক্যান্সার আর কি। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের শীটে যেটা আছে ইনভেশন অ্যান্ড মেটাস্টেসিস। আপনাদের শীটে চলে যান 16 নম্বর পেজে, ইনভেশন এবং মেটাস্টেসিস। ঠিক আছে, তো একটু আমরা যদি খেয়াল করে দেখেন, হোয়াট ইজ ইনভেশন। একটু আগে কিন্তু ইনভেশন নিয়ে আমরা কথা বললাম, যে ইট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস অফ মাইগ্রেশন অফ ম্যালিগন্যান্ট সেলস ইনটু দ্য সারাউন্ডিং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো কি হয়েছে, আমরা যেটা এই যে একটু আগে এখানে দেখলাম, এই জায়গাটাতে আমরা বলতে চাচ্ছিলাম যে অ্যাক্টিভ মাইগ্রেশন অফ এই যে ক্যান্সার সেল ইনটু দ্য জাস্ট সারাউন্ডিং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স মানে কানেকটিভ টিস্যুতে চলে আসছে, এটাকে আমরা বলছি ইনভেশন। তাহলে ইনভেশন আপনাদের শীটে খেয়াল করে দেখেন, ইনভেশনের কতগুলো স্টেপ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কতগুলো স্টেপ আছে। ডান পাশে 3টা ছবি দেওয়া আছে, এই ছবিগুলো থেকে আমরা ইনভেশন সম্পর্কে কিছু কথা আছে। ইনফিনিটি এস্টার টপিক, এটা একটু মার্ক করে নেন সবার আগে। ইনফিনিটি এস্টার টপিক বারবার প্রশ্ন আসে এখান থেকে, খেয়াল করে দেখেন। এখানে আমরা যে কথাগুলো বলছি, যে এটা বেজমেন্ট মেমব্রেন যদি থাকে, বেজমেন্ট মেমব্রেনের ভিতরে চলে আসলো, মানে রাপচার করে এপিথেলিয়াম থেকে কানেকটিভ টিস্যুতে আসলো, দিস ইজ কল্ড ইনভেশন। ইনভেশন থেকে এটা ট্রান্সভ্যাসেশন বা এটাকে ইন্ট্রাভ্যাসেশন বলে, যে ভেসেলের মধ্যে ঢুকে গেল, ভেসেলের ভিতরে, এই জন্য এটাকে বলা হয় ইন্ট্রাভ্যাসেশন। সেখান থেকে এটা ভেসেল থেকে বাইরে বের হলো, সেটাকে বলা হচ্ছে এক্সট্রাভ্যাসেশন। আর কোথাও গিয়ে লাঙের মধ্যে গিয়ে আপনার জমা হলো, দিস ইজ কল্ড মেটাস্টেসিস, মানে দূরবর্তী জায়গাতে চলে গেল। ওকে, এখন এই স্টেপস অফ দ্য ক্যান্সার ইনভেশনের 4টা স্টেপ আছে, খেয়াল করে দেখেন। 1 নম্বর হচ্ছে ডিটাচমেন্ট অফ ম্যালিগন্যান্ট সেল। ম্যালিগন্যান্ট সেলস আর সেপারেট ফ্রম ইচ আদার টু বিং ইনভেশন। তারপরে বলছে অ্যাটাচমেন্ট অফ দ্য ম্যালিগন্যান্ট সেল, এরপরে হচ্ছে যে নিউ সারফেসের সাথে তার অ্যাটাচমেন্ট হচ্ছে। 3 নম্বর হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশন অফ দ্য ইসিএম। ঠিক আছে, কিছু এনজাইম আসছে, সেগুলো এনজাইমেটিক ডিগ্রেডেশন হচ্ছে আর কি। 4 নম্বর হচ্ছে মাইগ্রেশন অফ দ্য ম্যালিগন্যান্ট সেলস মুভ থ্রু দ্য টিস্যু টু স্প্রেড। এই 4টা পয়েন্ট। তাহলে আপনাদের শীটে যে এই 3টা ছবি আছে দেখেন, এই ছবি থেকে আমরা এই 4টা স্টেজ পড়বো। তো 1 নম্বর স্টেজে আমরা কি বলেছি, 1 নম্বর স্টেজে আমরা বলেছি হচ্ছে ফার্স্টে ডিটাচমেন্ট। যেহেতু এটা এপিথেলিয়ামে ছিল এইগুলা ক্যান্সারটা, সো এপিথেলিয়াম সেলের বৈশিষ্ট্য কি, যে একটা বেজমেন্ট মেমব্রেন, এই যে একটু হালকা পিঙ্কিশ টাইপের যেটা, দিস ইজ বেজমেন্ট মেমব্রেন। এই বেজমেন্ট মেমব্রেন থেকে সেলগুলা কি হচ্ছে আপনার, কারণ এপিথেলিয়াম সেল যেহেতু, যে বেজমেন্ট মেমব্রেন তার উপরে সেলগুলা রেস্ট করে। প্রত্যেকটা সেল টু সেল আপনার কিছু জাংশন থাকে, সেল টু বেজমেন্ট মেমব্রেন কিছু জাংশন থাকে। তো যেটা হয়, তাহলে এই সেলটাকে আপনার কি করতে হবে, ফার্স্টে ডিটাচমেন্ট। প্রথম স্টেজ হচ্ছে কি ডিটাচমেন্ট কি করতে হবে, সেলগুলো তাহলে একজন আরেকজনের কাছ থেকে, মানে যে বন্ধন, যে দড়ি দিয়ে, যে সুতা দিয়ে বাঁধা আছে, এই বন্ধনগুলো ভেঙে দিতে হবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন এখানে এই যে সুতাগুলো এখানে কাটা, এইটা কে কাটে, দেখেন এই যে ক্যাডহেরিনস নামে একটা মলিকিউল, যে কি করে আমাদের এই ডিটাচমেন্টে হেল্প করে। তাহলে যে ডিটাচমেন্ট অ্যান্ড মাইগ্রেশন, ডিটাচমেন্ট অফ ম্যালিগন্যান্ট সেল, এটা কে করছে দেখেন, আপনার শীটেও আছে। ক্যাডহেরিনস মলিকিউলটা একটু দাগায় রাখেন, অথবা যে এভাবে একটু লিখে নেন। তাহলে এই যে ডিটাচমেন্ট, এই ডিটাচমেন্টটা কে করে, ক্যাডহেরিন মলিকিউল করে। ঠিক আছে, ওকে। এখন এখানে দেখেন বেজমেন্ট মেমব্রেনে আমরা সবাই জানি, বেজমেন্ট মেমব্রেনের যদি আমরা ফরমেশন ধরি, তাহলে টাইপ 4 কোলাজেন থাকে। ঠিক আছে, আরো কিছু ওই যে কিছু ম্যাট্রিক্স তো এখানে অবশ্যই আছে।
এরপরে হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট কার সাথে হবে? এই সেলগুলো তো আপনার যত বন্ধন ছিল ক্যাডহেরিন দিয়ে তো সব ভেঙে দিল, ভেঙে দিয়ে এবার প্রত্যেককে সেলগুলো আলাদা আলাদা হয়ে গেল। এরপরে এই যে আলাদা ইন্ডিভিজুয়াল একটা সেল, এ তখন শুধুমাত্র আমার যে বেজমেন্ট মেমব্রেন এর সাথে এসে অ্যাটাচমেন্ট হবে। ঠিক আছে, আর কিছু দরকার নেই, জাস্ট অ্যাটাচমেন্ট হলো। 3 নম্বর হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশন। মানে আমি তো এই বেজমেন্ট মেমব্রেনটাকে রাপচার করে আমাকে বের হয়ে আসতে হবে, তাহলে এখানে ভাঙতে হবে, ডিগ্রেড করতে হবে। তো কি কি ডিগ্রেড করবো খেয়াল করে দেখেন, এখানে কিছু ম্যাট্রিক্স আছে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, তাহলে সেই ম্যাট্রিক্স গুলোকে আমাকে কি করতে হবে? নষ্ট করতে হবে। দেন হচ্ছে বেজমেন্ট মেমব্রেন, এখানে কোলাজেন আছে, টাইপ 4 কোলাজেন বেজমেন্ট মেমব্রেনে, এই কোলাজেনটাকে রাপচার করতে হবে, ঠিক কিনা? তো খেয়াল করে দেখেন, তাহলে এই দেখেন এনজাইম টাইপ 4 কোলাজিনেজ, ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ, দুইটা এনজাইম। কি কি? টাইপ 4 কোলাজিনেজ আর একটা হচ্ছে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ। তাহলে এই যে এনজাইমেটিক ডিগ্রেডেশন, এখানে এটা লিখে নেন যে কি কি আপনার, এটা হচ্ছে টাইপ 4 কোলাজিনেজ, মানে কি কি এনজাইম আমার এখানে লাগছে, কোলাজিনেজ, আরটা হচ্ছে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ। পুরোটা থাকলো আর কি। তাহলে এনজাইম কি কি লাগছে? আমার দুইটা এনজাইম লাগছে। এই দুইটা এনজাইম দিয়ে তাহলে কি হচ্ছে, একজনের যে টাইপ 4 কোলাজেন ক্লিভেজ, কোলাজেনটাকে ভেঙে দিচ্ছে, আর এই যে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনে যত ম্যাট্রিক্স ছিল, এই যে ম্যাট্রিক্স গুলোকে আপনার ভেঙে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে একটা হোল তৈরি হয়ে যাচ্ছে। হোল তৈরি হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আপনার এখান থেকে এই সেলটা এবার মাইগ্রেশন করে কোথায়, সে এই যে এটা বেজমেন্ট মেমব্রেন ছিল, বেজমেন্ট মেমব্রেন থেকে সে মাইগ্রেশন করে তার জাস্ট নিচে যে কানেকটিভ টিস্যু সেখানে চলে গেল। দিস ইজ কল্ড ইনভেশন। তার মানে এপিথেলিয়াম থেকে বেজমেন্ট মেমব্রেনটাকে রাপচার করে তার নিচেই কানেকটিভ টিস্যুর যে জায়গাটা আছে সেখানে এই ক্যান্সার সেলটা চলে যাওয়া, দিস ইজ কল্ড ইনভেশন। এই পর্যন্ত ইনভেশন শেষ। তাহলে আপনার এখান থেকে জানতে হবে কি 4টা স্টেজ এবং কোন স্টেজে কি কি দরকার, ক্যাডহেরিংস কোন স্টেজে দরকার, এনজাইম কি কি দরকার হচ্ছে, এই জিনিসগুলো আমাদের দরকার। ঠিক আছে, ওকে, আমরা চলে যাই এবার। তো এই যে মুভমেন্ট অফ দ্য ম্যালিগন্যান্ট সেল, লাস্টলি আমরা যেটা বললাম যে এই সেলটা মাইগ্রেশন করছে কিভাবে, মানে কেমোট্যাক্সিস টাইপের একটা জিনিস হচ্ছে না, কিভাবে হচ্ছে, জাস্ট এখানে কয়েকটা গ্রোথ ফ্যাক্টরের কথা বলা আছে, রিডিং পড়বেন। এটা এই শীট কি বলে, এই স্লাইডটা জাস্ট একটু রিডিং পড়ে, মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, সো খেয়াল করে দেখেন, আমরা ইনভেশন কিন্তু পড়ে ফেললাম। এরপর আছে আমাদের মেটাস্টেসিস, দূরবর্তী স্থানে যাবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা কার্সিনোমা ইনসিটিউর পর ইনভেশন হয়েছে, তার মানে কি লোকালি ম্যালিগন্যান্সিতে চলে আসে। এটা এখন লোকাল, আর কিছু যদি না ঘটে লোকালি ম্যালিগন্যান্সি, এটা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। এখন এই মেটাস্টেসিস যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ম্যালিগন্যান্সি। তো খেয়াল করে দেখেন কি কি হচ্ছে এখানে ম্যালিগন্যান্সি স্টেজগুলো, এই একটা ছবি থেকে আমরা সব মনে রাখবো, নতুন করে মুখস্থ করার কিছু নাই। খেয়াল করে দেখেন, ফার্স্টে যেটা বলছে ক্লোনাল এক্সপানশন অ্যান্ড গ্রোথ ডাইভার্সিফিকেশন অ্যাঞ্জিওজেনেসিস, মানে এই জায়গাতে সেলগুলো আপনার গ্রোথ হচ্ছে, নিওপ্লাস্টিক গ্রোথটা যেটা আর কি হলো। তারপরে দেখেন যে মেটাস্ট্যাটিক সাবফ্রন্টাল অ্যাডহেশন টু অ্যান্ড ইনভেশন অফ বেজমেন্ট মেমব্রেন, মানে বেজমেন্ট মেমব্রেনে অ্যাডহেশন হচ্ছে এবং ইনভেশন, তার মানে ইনভেশন পর্যন্ত কিন্তু আমরা পড়ে আসলাম। জাস্ট দেখেন এই যে এপিথেলিয়াম, এই যে বেজমেন্ট মেমব্রেন, এই বেজমেন্ট মেমব্রেন থেকে জাস্ট তার নিচে কানেকটিভ টিস্যুতে আসলো, দিস ইজ কি ইনভেশন। ইনভেশন পর্যন্ত কিন্তু আমরা পড়ে আসছি। এরপরে দেখেন এটা কি হলো, এই যে ইন্ট্রাভ্যাসেশন, কোনো একটা ব্লাড ভেসেলের ভিতরে এটা ঢুকে যাওয়া, সেটা হচ্ছে কি ইন্ট্রাভ্যাসেশন, ভেসেলের ভিতরে ঢুকে যাওয়া, দিস ইজ কল্ড ইন্ট্রাভ্যাসেশন। ওকে, এখন এই টিস্যুগুলো তো, এই সেলগুলো তো আপনার অ্যাবনর্মাল সেল, তাহলে আমাদের মানে ব্লাড সার্কুলেশনে আসার পরে এটা তো আর হচ্ছে আপনার কি হবে, এটা তো এই সেলটাকে ড্যামেজ করে ফেলতে পারে, কারণ আমাদের হোস্ট ইমিউন রেসপন্স আছে না, এটা তো অ্যান্টিজেন হিসেবে চিন্তা করে এই যে ফ্যাগোসাইট লিম্ফোসাইট যা আছে এগুলোকে ধ্বংস করে ফেলার কথা। কিন্তু ক্যান্সার সেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে এই যে আমার বডির যে ইমিউন রেসপন্স, মানে ডাব্লিউবিসি যে রেসপন্সটা দিবে একটা অপরিচিত সেলের এগেনস্টে, এটা সে কি করতে পারে, নষ্ট করে ফেলতে পারে, মানে তাকে কেউ ধ্বংস করতে এখানে পারে না। এটাকে বলা হয় যে এসকেপ অফ ইমিউন রেসপন্স, ইমিউন রেসপন্স থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। ঠিক আছে, এই যে দেখেন খেয়াল করে, এই যে লিম্ফোসাইট কি সুন্দর, এখানে লিম্ফোসাইটের সাথে একসাথে তারা গলায় গলায় মিশে আছে, একজন আরেকজনের ঘাড়ে উঠে আছে। এরপর আবার প্লেটলেট দেখেন, প্লেটলেট কি সুন্দর তার সাথে এই যে টিউমার সেলের সাথে একদম জমা হয়ে গেছে আর কি, দিয়ে এমবোলাস ফরমেশন করছে আর কি। যাই হোক, তাহলে কি হলো, যে ইন্টারাকশন উইথ দ্য লিম্ফয়েড সেল, তার মানে সে আমাদের যে ব্লাড ভেসেলের যে আমাদের ডিফেন্স মেকানিজম সেটাকে সে কি করে নষ্ট করে ফেলতে পারে, সেখান থেকে পালিয়ে যেতে পারে। এরপরে এই সেলগুলো ব্লাড সার্কুলেশনের মধ্যে দিয়ে কোনো একটা জায়গাতে আসলো, এসে সেখানে আবার এই অ্যাটাচমেন্ট হবে, ব্লাড ভেসেল থেকে বাইরে বের হবে, সেটাকে আমরা বলি এক্সট্রাভ্যাসেশন, দিয়ে সে এখানে ডিপোজিট হবে। ডিপোজিট হইলে তো তার হচ্ছে কি ব্লাড সার্কুলেশন নিউট্রিশন দরকার, তার মানে কি এনজিওজেনেসিস হবে। এনজিওজেনেসিস যখনই ব্লাড সার্কুলেশন পাবে তখন এখানে নতুন করে সে আবার গ্রোথ শুরু করবে, দিস ইজ মেটাস্ট্যাটিক টিউমার। তাহলে এটা ছিল আমাদের প্রাইমারি টিউমার, ব্লাড ভেসেলের মাধ্যমে এই জায়গাতে আসলো, সেটা হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার। আর এই পর্যন্ত এখানে যেটা হলো সেটা হচ্ছে ইনভেশন বা ইনভেসিভ টিউমার। সো দিস ইজ, এটাকে যদি আমরা বলি যে বেজমেন্ট মেমব্রেন ক্রস করার আগের অবস্থা, সো দিস ইজ কল্ড কার্সিনোমা ইন সিটু। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট ক্যান্সার, আর এখানে যখন হয়ে গেল তখন টোটালটাকে আমরা বলবো হচ্ছে ম্যালিগন্যান্ট ক্যান্সার। ক্লিয়ার এ পর্যন্ত? এটাই হচ্ছে আমাদের
ইনভেশন, মেটাস্টেসিস, ইনফিনিটি স্টার, এই স্টেজগুলো আমাদের পড়তে হয় বেসিক্যালি। এরপরে যেটা আছে রুটস বা পাথওয়ে, পাথওয়ে তিনটা: ডিরেক্ট সিডিং, হিমাটোজেনাস স্প্রেড, লিমফ্যাটিক স্প্রেড। ঠিক আছে, এই তিনটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের শিটে আছে, একটু মার্ক করে রাখেন। হ্যাঁ, তারপরে যেটা সিডিং, বডি ক্যাভিটির সিডিং মানে কি? পুঁতে দেওয়া কোথাও, বীজ পুঁতাকে আমরা সিডিং বলি না, সেরকম। তাহলে কোথায় যে উপরের স্থান থেকে নিচের কোনো জায়গাতে যখন পড়বে সেটাকে আমরা বলি হচ্ছে সিডিং। তো সিডিংটা বেসিক্যালি কোথায় হয়? যে পেনিট্রেটস ইনটু ন্যাচারাল ওপেন ফিল্ড ল্যাকিং ফিজিক্যাল ব্যারিয়ার, যেখানে আর ফিজিক্যাল ব্যারিয়ার থাকছে না সেটাই। সেরকম জায়গাটা কি কি দেখেন? ইনভলভ পেরিটোনিয়াল ক্যাভিটি, ঠিক আছে, যে বেসিক্যালি ইনভলভ করে কোথায়? পেরিটোনিয়াল ক্যাভিটি। ক্রুকেনবার্গ টিউমার বলছে যে স্টোমাকের ক্যান্সারটা ওভারিতে চলে যাচ্ছে, স্টোমাক উপরে ওভারি নিচে, পেরিটোনিয়ামটা মানে সরি আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি ফাঁকা, বেরিয়ার নাই, সো এখান থেকে ডিপোজিশনটা একটা মেটাস্ট্যাটিক ডিপোজিট হয়ে সো উপর থেকে নিচে চলে যাচ্ছে, ওভারিতে গিয়ে ডিপোজিশন হচ্ছে, জমা হচ্ছে। তারপর আর কোথায় কোথায় হতে পারে দেখেন? প্লুরাল ক্যাভিটি হতে পারে, পেরিকার্ডিয়াল ক্যাভিটি হতে পারে, সাবঅ্যারাকনয়েড ক্যাভিটিতে হতে পারে, জয়েন্ট স্পেসে হতে পারে। তো সিডিং কোন কোন জায়গাতে হতে পারে সেই কথাগুলো এখানে আছে, মনে রাখতে হবে আর কি। এরপরে আমাদের বাকি যে আছে আর কি আপনাদের হেমাটোজেনাস স্প্রেড আর হচ্ছে কি বলে লিমফ্যাটিক স্প্রেড, এগুলা জাস্ট একটু মোটামুটি নামগুলা মনে রাখলেই চলে আর কি, এর ভিতরে তেমন কিছু পড়ার নাই। তো লিমফ্যাটিক স্প্রেডের মধ্যে একটু আমাদের আরেকটা জিনিস জানার প্রয়োজন হয়, এই লাইনটা একটু আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে ওই কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট কোথায় কোথায়, যে আপার আউটার কোয়াড্রান্টে হচ্ছে, ফার্স্ট অ্যাক্সিলারি লিম্ফ নোডে যাচ্ছে, পরে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে। তো এখানে একটা টার্ম থাকে সেন্টিনেল লিমফ্যাটিক স্প্রেড, তো লিম্ফ নোডের মাধ্যমেই হচ্ছে, লিম্ফেসেলের মাধ্যমে। তো সেন্টিনেল লিম্ফ নোড বলে একটা কথা আছে, এই সেন্টিনেল লিম্ফ নোড ইজ এ ডিফাইন্ড অ্যাজ দ্য ফার্স্ট নোড ইন এ রিজিওনাল লিমফ্যাটিক বেসিন, ঠিক আছে, দ্যাট রিসিভস লিম্ফ ফ্লো ফ্রম দ্য প্রাইমারি টিউমার। নর্মালি দেখেন এই জায়গাতে হচ্ছে আমার প্রাইমারি টিউমার, তো এখান থেকে এটা স্প্রেড করবে লিমফ্যাটিক চ্যানেলের মাধ্যমে। তো সাপোজ সে হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোডের দিকে যাচ্ছে অথবা ইঙ্গুইনাল লিম্ফ নোডের দিকে যাচ্ছে। সো এখানে তো অ্যাক্সিলারি লিম্ফ নোড অনেকগুলো আছে। হ্যাঁ, তো যেটা হয় যে আমি এখানে যে মেটাস্টেসিস হচ্ছে কিনা এই লিম্ফ নোডটা এক্সামিনেশন করব, তো আমি এটা না নিয়ে যদি আমি এই লিম্ফ নোডটা নেই, দেখেন এই লিম্ফ নোডে কিন্তু এখনো ক্যান্সার যায় না, আমি লিম্ফ নোডটা নিলাম, ওইটা এক্সামিনেশন করলে দেখা যাবে যে এটা কোনো কি নাই, এর ভিতরে কোনো ক্যান্সার নেই। এখানেও সেম অবস্থা, যে এই লিম্ফ নোডটা যদি মাঝখান থেকে নেই, এটাতে কোনো কি নাই, কোনো ক্যান্সার নাই। সো তখন দেখা যাবে কি ডায়াগনোসিসে ভুল হয়ে যায়। সেন্টিনেল লিম্ফ নোড কোনটা? যে এই যে একটা ক্যান্সার সাইট, এই রিজিওনাল লিম্ফ বেসিন হচ্ছে এই জায়গাটা, কোন লিম্ফ নোডটা সবার প্রথমে কি করে এখান থেকে লিম্ফ কালেক্ট করে, ড্রেইন হয় লিম্ফটা, সেটাকে বলা হয় সেন্টিনেল লিম্ফ নোড। তো এখান থেকে গিয়ে আগে এই নোডে যাবে, এখান থেকে তারপরে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, সব জায়গাতে যাবে আর কি। সো ভালনারেবল কোনটা? ভালনারেবল হচ্ছে এই সেন্টিনেল লিম্ফ। মানে সো যে একটা জায়গা থেকে কোনো একটা লিম্ফ বেসিনে যাবে, লিমফ্যাটিক রিজিয়নে যাবে, কোন লিম্ফ নোডটা সবার আগে এই লিম্ফটা গ্রহণ করবে সেটাকেই বলা হচ্ছে কি সেন্টিনেল লিম্ফ নোড। এগুলো একটু জাস্ট আপনাদের শিটে নাই, যদিও একটু রিডিং করে ফেলবেন, এত এগুলো মুখস্থ করার কিছু নাই আর কি। মোটামুটি ইনভেশন, মেটাস্টেসিস আমাদের পড়া শেষ। হ্যাঁ, এরপরে আপনাদের শিটে চলে যান, এতক্ষণ যে কথাগুলো আমরা বলছিলাম আর কি। আচ্ছা, আপনাদের সেটা 18 নাম্বার পেজে দেখেন, 18 নাম্বার পেজে এখানে খুব সুন্দর কতগুলো কথা, যে কজেস অফ অস্টিওব্লাস্টিক মেটাস্টেসিস, অস্টিওলাইটিক মেটাস্টেসিস, খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু গত 2-3 বছরের যে প্রশ্ন দেখিয়েছিলাম সেখানে অস্টিওব্লাস্টিক মেটাস্টেসিস কোথায় হচ্ছে এটা কিন্তু একবার প্রশ্ন আসছে। হ্যাঁ, তো এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট। পরের পেজেও দেখেন যে বনি বা অসিয়াস মেটাস্টেসিস কোথায় কোথায় হচ্ছে। হ্যাঁ, একই কথা, কিন্তু বাম পাশে ডান পাশে একই কথা লেখা আছে। এই কথাগুলো একটু এখান থেকে ইনফিনিটি স্টার মনে রাখতে হবে এটা। এরপরে চলে যাবেন 21 নাম্বার, এই যে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। দেখেন আমরা কার্সিনোমা ইন সিটু পড়ে আসছি, আমরা এই যে ম্যালিগন্যান্সি পড়ে ফেললাম মেটাস্টেসিস পর্যন্ত, তাহলে মাঝখানে শুধু লোকালি ম্যালিগন্যান্ট টিউমার থেকে গেল কি কি দেখেন। ইনভেশন ক্যারেক্টারিস্টিক, মানে লোকালি ম্যালিগন্যান্টের ক্যারেক্টারিস্টিক কি কি? টিস্যু ইনভেশন থাকবে বাট কোনো মেটাস্টেসিস থাকবে না, ডিস্ট্যান্ট কোনো মেটাস্টেসিস থাকবে না। এই দুইটা কথা মনে রাখলেই চলবে। টিস্যু ইনভেশন হবে কিন্তু কোনো কি হবে না, আপনার মেটাস্টেসিস হবে না। কি কি দেখেন, উদাহরণগুলো দেওয়া আছে, অ্যামিলোব্লাস্টোমা, বেজাল সেল কার্সিনোমা, জায়ান্ট সেল টিউমার, কার্সিনয়েড টিউমার, গ্লায়োমা, এরকম 7টা উদাহরণ দেওয়া আছে আপনার শিটে আছে। সেটা আবার একটা নিউমোনিক্স দেওয়া আছে, নামগুলো মনে রাখবেন, ট্রিপল স্টার টপিক এটা, ঠিক আছে? ওকে, আমরা সামনে যাই। এবার আপনাদের শিটে দেখেন, তার আগে ফিচার্স অফ দ্য ম্যালিগন্যান্ট টিউমার যেটা আছে, এই জিনিসগুলো আমরা খুব একটা পড়ি না। ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। এই যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, ঠিক আছে, ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট নিওপ্লাজম যেটা আর কি।
ঠিক আছে, যে ফিচার্স অফ দ্য ম্যালিগন্যান্ট আগে যে কথাটা বললাম, বেশি কিছু পড়া নেই, জাস্ট একটা। এখানে দেখেন একদম শুরুতে মানে এই 22 নাম্বার পেজের একদম শুরুতে যেটা আছে যে সেলুলার ফিচার, তারপরে ইনভেশন, তারপরে মেটাস্টেজ, তিনটা কথা আমরা বলেছি না, যে সেলুলার ফিচার মানে কি, ওই যে ডিসপ্লাসিয়া কতটুকু হচ্ছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, সেটা। এরপর হচ্ছে লোকাল ইনভেশন, মানে ইনভেশন হচ্ছে কিনা, ইনভেশন হইলে তো লোকালি ম্যালিগন্যান্ট, না হলে কার্সিনোমা ইন সিটু, আর যদি মেটাস্টেজ হয়ে যায় তাহলে তো ম্যালিগন্যান্সি। তাহলে কি কি হচ্ছে, যে ডিফারেন্সিয়েশন মানে সেলুলার জিনিসটা, ঠিক আছে, বা ডিসপ্লাস্টিক গ্রোথ, ডিসপ্লাসিয়া, তারপরে লোকাল ইনফেকশন হচ্ছে, দেন ডিস্টেন্স মেটাস্টেসিস হচ্ছে। দিস ইজ বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। শুধু আপনার ডিফারেন্সিয়েশন পর্যন্ত থাকলো তাহলে কি, বা ওই যে মানে অ্যানাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া পর্যন্ত থাকলো, এপিথেলিয়াম পর্যন্ত থাকলো, বেজমেন্ট মেমব্রেন ক্রস করলো না, তাহলে আমরা বলি বিনাইন, কার্সিনোমা ইন সিটু পর্যন্ত। এরপরে জাস্ট ইনফেকশন হলো তাহলে বলি লোকালি ইনভেসিভ ক্যান্সার, আর মেটাস্টেসিস যদি হয়ে যায় তাহলে তখন বলি একদমই ম্যালিগন্যান্ট। আর লোকালি ম্যালিগন্যান্ট এটা হচ্ছে ম্যালিগন্যান্ট একদম, ঠিক আছে। এই তিনটার উপরে আমরা ডিপেন্ড করে বলছি আর কি। এরপরে আপনারা চলে যান এই যে আমাদের ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট ক্যান্সার যেটা আর কি, ঠিক আছে, কি কি আছে খেয়াল করে দেখেন, কতগুলো পার্থক্য। তো বিনাইন যেটা, যেটা তো আমাদের নর্মাল এসেছে, যে রিজেম্বল দ্য টিস্যু অরিজিন অ্যান্ড আর ওয়েল ডিফারেন্সিয়েটেড। মানে ওয়েল ডিফারেন্সিয়েটেড কি বলেছিলাম, ডিফারেন্সিয়েশন বলতে মিল বুঝিয়েছিলাম, তার ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে কি, নর্মাল সেলের সাথে তার মিলটা বেশি থাকবে। রিটেইন ফাংশনস অফ দেয়ার সেলস অফ অরিজিন, নর্মাল সেলের অরিজিনের সাথে ফাংশনটা মিল থাকবে। স্লো গ্রোয়িং, ক্যাপসুলেটেড, আর রিমেইন লোকালাইজ অ্যাট দ্য সাইট অফ দ্য অরিজিন, এটা কোনো ডিস্টেন্স মেটাস্টেসিস বা কোনো কিছুই হবে না, ইনভেশনও হবে না। ম্যালিগন্যান্সিতে কি খেয়াল করে দেখেন, লেস ওয়েল ডিফারেন্সিয়েটেড বা আনডিফারেন্সিয়েটেড, মানে অ্যানাপ্লাস্টিক ব্রেন টিউমার সামটাইমস অ্যাকোয়ার আনএক্সপেক্টেড ফাংশনে, যেখানে নর্মাল সেলের সাথে ফাংশন মিল ছিল এখানে মিল থাকবে না। র্যাপিডলি গ্রোয়িং, ওটা ছিল স্লো গ্রোয়িং, এটা নন ক্যাপসুলেটেড, ওটা ছিল ক্যাপসুলেটেড, এখানে মেটাস্টাসাইজ হচ্ছে, ওখানে লোকালি থেকে যাচ্ছে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যটা আপনাদের শীটে দেওয়া আছে, কার্সিনোমা সার্কোমার বৈশিষ্ট্য, বিনাইন ম্যালিগন্যান্সির বৈশিষ্ট্য, খুব সুন্দর করে পড়ে ফেলবেন এটা, ঠিক আছে। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু ট্রিপল স্টার, এটা হচ্ছে ট্রিপল স্টার টপিক। ওকে, এরপরে আপনাদের শীটে যেটা আছে এপিডেমিওলজি অফ দ্য ক্যান্সার, বিনাইন ম্যালিগন্যান্সির একটা পার্থক্য, এটা সরাসরি রবিনসেরই এটা এপিডেমিওলজি অফ দ্য ক্যান্সার। তো এপিডেমিওলজি অফ দ্য ক্যান্সারের মধ্যে খেয়াল করে দেখেন মোটামুটি তিনটা ভাগ আছে। একটা হচ্ছে আপনার আপনাদের শীটেও এগুলো আছে, শীটের চাইতে আর একটু বেশি কোঅর্ডিনেটেড করে এখানে লেখা, শীট থেকে বেসিক্যালি আমরা যাবো। এক নম্বরে দেখেন কি বলেছে এখানে, এইজ, ঠিক আছে। তো এইজ একটা ইটসেলফ এ ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর ফর দ্য ক্যান্সার, ঠিক আছে। তারপরে দেখেন পরের পেজে যেটা বলা আছে যে অ্যাকওয়ার্ড কিছু প্রিডিসপোজিং কন্ডিশন আছে, ক্রনিক ইনফ্লামেশন, প্রিকারসর লেশন, ইমিউনোডেফিসিয়েন্সি, এই জিনিসগুলো বডিতে অ্যাকওয়ার্ড হচ্ছে, সেটার কারণে ক্যান্সার হতে পারে। আরো কিছু আছে দেখেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন ইনফেকশাস এজেন্ট, স্মোকিং, অ্যালকোহল, ডায়েট, ওবেসিটি, এই জিনিসগুলো আছে আর কি। ছবি তুলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই জিনিসগুলো। তো আপনাদের শীটে একটু খেয়াল করে দেখেন জেনেটিক প্রিডিসপোজিশন বা এইজ, এটার একটা ইস্যু আছে আর কি। এই যে খেয়াল করে দেখেন, কার্সিনোজেন দরকার নাই, আমরা এখানে দেখি জেনেটিক প্রিডিসপোজিশন, এখানে কয়েকটা পয়েন্ট আছে, এগুলো একটু জাস্ট রিডিং পড়ে রাখবেন, যে ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম কি কি, যে আর্লি অনসেট, হ্যাঁ, তারপরে 2 or more প্রাইমারি রিলেটিভস এখানে ইনভলভ থাকবে, এরকম আর কি। এরপরে অ্যাকওয়ার্ড প্রিডিসপোজিং কন্ডিশনে খেয়াল করে দেখেন তিনটা জিনিস আছে, যে ক্রনিক ইনফ্লামেশন যেটা আমরা এখানে দেখালাম, প্রিকারসর লেশন অ্যান্ড ইমিউনোডেফিসিয়েন্সি। তো এখানে এপিডেমিওলজির এই জায়গা থেকে আর তেমন আমাদের কিছু পড়ার নাই। তারপরে যেটা আছে পরের পেজে গিয়ে দেখানো, যে ফ্যামিলিয়াল ইনহেরিটেড প্রিডিসপোজিং, যেটা ফ্যামিলিয়াল ক্যান্সার। তো এই জায়গাগুলোতে আমাদের সবকিছু পড়তে হয় না, একটু মার্ক করে নেবেন আপনারা। এত বড় বড় যে ছকগুলো আছে এই ছকগুলো আমরা সব পড়ি না, আমরা স্কিপ করে যাই। তো খেয়াল করে দেখেন আপনি এখানে যেটা পড়বেন, ফার্স্টে হচ্ছে কাউডেন সিনড্রোম, মানে শুরু থেকে 4 নাম্বার পয়েন্টটা। তারপরেরটা যে ফ্যাব, যেটা ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, এই জিনিসটা। নিচের দিকে চলে আসেন গর্লিন সিনড্রোম, ঠিক আছে। আরো নিচের দিকে চলে আসেন পির ভিতরে আর কি, পিউটস জ্যাগার সিনড্রোম। এই কয়েকটা জিনিস আমরা শুধুমাত্র পুরো ম্যালিগন্যান্সি, মানে পিউট জ্যাগার সিনড্রোমে কি কি ম্যালিগন্যান্সি আমরা সাসপেক্ট করতে পারি, গর্লিন সিনড্রোমে কোন ধরনের ম্যালিগন্যান্সি থাকতে পারে, কাউডেন সিনড্রোমে কোন ধরনের ম্যালিগন্যান্সি থাকতে পারে, এতটুকু। শুধু ইনহেরিটেন্স হয় যে AR AD, মানে অটোজোমাল রিসিসিভ, অটোজোমাল ডোমিনেন্স, এগুলো পড়ার দরকার নেই। জিন কোনটা ইনভলভড এটা পড়ার দরকার নেই, শুধুমাত্র এই ডিজিজ বা সিনড্রোম, এই সিনড্রোমে কোন ক্যান্সার আপনি সাসপেক্ট করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কার্সিনোজেন, ইনফিনিটি স্টার। এই যে কার্সিনোজেন কি কি, ফিজিক্যাল কার্সিনোজেন থাকে, কেমিক্যাল থাকতে পারে, ইনফেকশাস থাকতে পারে, হেরিডিটি থাকতে পারে, ক্রনিক ডিজিজ, হরমোন ইমব্যালেন্স, এগুলো থাকতে পারে। এটা হচ্ছে ইনফিনিটি স্টার টপিক, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কার্সিনোজেনের মধ্যে চলে আসেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস টু নিওপ্লাসিয়া, একটা ছক করা আছে, কতগুলো এখানে এজেন্টস এর কথা বলা আছে। তো এজেন্টস এর মধ্যে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার আর্সেনিক, খেয়াল করে দেখেন, খুবই খুবই ইম্পর্টেন্ট আর্সেনিক সবার ভিতরে। এখানে আমরা বেসিক্যালি যেটা পড়বো, যে বাম পাশে কম্পাউন্ড, তার মাঝখানে তার পরের যে ঘরটা, সেখানে বলা আছে কি কি ক্যান্সার